বাচ্চা তার সমস্ত পুষ্টি কিন্তু পাচ্ছে তার মায়ের কাছ থেকে। আমাদের যে প্লাসেন্টা আছে, প্লাসেন্টার মধ্যে যে একটা কর্ড আছে, সেই প্লাসেন্টা এবং কর্ডের মাধ্যমে কিন্তু মায়ের নিউট্রিশন, অক্সিজেন সমস্ত কিছু তার গর্ভস্থ সন্তানটি পেয়ে থাকে। কাজে একটি বাচ্চার সুস্থতা, বাচ্চার পুষ্টি সবকিছুই কিন্তু নির্ভর করছে মায়ের পুষ্টির উপরে। এর জন্য একটি মায়ের দরকার সুষম ও পরিমিত খাবার। সেটা অনেক বেশিও না, অনেক কমও না। যদি অনেক ইনসাফিসিয়েন্ট ফুড হয় তাহলে কিন্তু সেটা বাচ্চার উপর এফেক্ট করবে। বাচ্চার হয়তো ওজনে কম হবে, আইউজিআর হবে, তার সময়ের আগে ডেলিভারি হয়ে যাবে, বাচ্চার এনিমিয়া হবে। আর যদি বেশি হয় সেটাও কিন্তু মায়ের কমপ্লিকেশন হতে পারে, যেমন তার অনেক বেশি ওজন থেকে প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তো সাধারণত আমরা বলে থাকি যে একটি মাকে প্রেগনেন্সিতে তার মোটামুটি 10 থেকে 12 কেজির মতো ওয়েট গেইন করতে হয়, যারা স্বাভাবিক ওজনের আছে। আর যাদের ওজন একটু বেশি তারা হয়তো এর চেয়ে একটু কম। আর যারা একটু লিন এন্ড থিন আছে তাদের হয়তো একটু ম্যাক্সিমাম ওয়েট গেইন হতে হয়। এর জন্য একটি মায়ের ওজন অ্যাকচুয়ালি প্রতিটি মায়ের যদি সবচেয়ে ভালো হয় যদি কোনো ডেলিভারি প্রথমে একটা নিউট্রিশনিস্টের কাছে যেয়ে যদি তার ডায়েট চার্টটা নিয়ে নেয় তাহলে হয়তো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর যেটা আমরা বলে থাকি যে ওজন খাবারটা কতটুকু খাবে সেটা ডিপেন্ড করছে তার বিএমআই এর উপরে, তার কতটুকু বডি মাস ইন্ডেক্স কতটুকু আছে, তার হাইট এবং ওজন, ওটা থেকে আমাদের নিউট্রিশনিস্টটা তার একটা ডায়েট চার্ট করে দিয়ে থাকে। তো সাধারণত অ্যাভারেজ ওয়েট যাদের আছে তাদেরকে আমরা বলি যে 2018 থেকে 2000 কিলো ক্যালোরি খাবারটা নর্মাল খেতে হয়। প্রেগনেন্সির সময় হয়তো তাকে আরেকটু 300 কিলো ক্যালোরি খাবার বাড়িয়ে খেতে হয়, এবং এটার ম্যাক্সিমামটা তার আসবে হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবার হয়তো 40-50% থাকবে, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট থাকবে 30%-এর মতো, 30%-এর মতো তার ফ্যাট থাকবে, সেখানে ভিটামিন থাকবে, মিনারেলস থাকবে, এবং তাকে 2 লিটার থেকে 3 লিটার পানি প্রতিদিন খেতে হবে, মানে 7-8 গ্লাস পানি খেতে হয়। তো প্রোটিন কোন কোন খাবারগুলোতে আছে? প্রোটিনের সোর্স যেমন আছে যে প্রাণীজ প্রোটিন আছে, যেমন মাছ, মাংস, মুরগি, বিফ, খাসির মাংস, তারপর হচ্ছে কলিজা, এগুলোতে কিন্তু প্রোটিন জাতীয় খাবার আছে। আর দুধ এমন একটা খাবার যেখানে সবগুলো ভিটামিন, সবগুলো মানে উপাদানই আছে। তাহলে তাকে প্রোটিনের সোর্স হিসাবে এই সমস্ত খাবারগুলো খেতে হবে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন ভাত, রুটি, আলু, নুডলস, পাস্তা, এগুলোতে যেমন কার্বোহাইড্রেট আছে। ফ্যাটের মধ্যে যেমন আছে, ফ্যাট যদি আমরা বলি সেগুলোতে আছে যেমন পনির, বাটার, মিল্ক, ইয়োগার্ট, তারপর হচ্ছে ঘি, তেল, এগুলোতে হচ্ছে ফ্যাট জাতীয় খাবার আছে। আর ভিটামিন যদি বলি, ভিটামিনের সোর্স হচ্ছে আমাদের সমস্ত সবুজ শাকসবজি, কালার শাকসবজি। আমাদের আমাদের দেশে তো এই শাকসবজির প্রচুর প্রাচুর্য আছে, বিশেষ করে উইন্টার সিজনে। তারপর হচ্ছে শিম, কুমড়া, লাউ, পেঁপে, বিভিন্ন ধরনের শাক। তারপর ফ্রুটস আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল আছে সব কিছু। ফ্রুটসের মধ্যে অরেঞ্জ, আপেল, কমলা, নাশপাতি, এবং খুব বেশি যে এক্সপেন্সিভ জিনিস খেতে হবে সেটা না। তো এগুলো হলো ভিটামিনের সোর্স। তারপরে ক্যালসিয়াম যদি বলি, ক্যালসিয়াম দুধ, দই, ইয়োগার্ট, এগুলো কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো সোর্স। আর মিনারেলসও হচ্ছে এগুলোই ছোট্ট মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে আমাদের প্ল্যান করতে হবে যে আমি খাবারটা আমাকে নর্মালি যারা আমরা 3 বেলা খেয়ে থাকি, সকালে ব্রেকফাস্ট, তারপর হচ্ছে দুপুরে লাঞ্চ, রাতের বেলা ডিনার, কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু তাকে দেখা যাবে যে 2-3 ঘন্টা পর পরে খেতে হবে। আর নয়তো হয়তো কিন্তু একটা মা মানে উইকনেস ফিল করতে পারে, হাইপোগ্লাইসেমিয়াতে চলে যেতে পারে। তাকে খাবারটা মানে ছোট ছোট ভাগ করতে হবে, স্মল ফ্রিকোয়েন্ট ফিড, হয়তো 2-3 ঘন্টা পর পর একটু একটু খাবে। সকালে হয়তো সে একটা ব্রেকফাস্ট করলো, তারপর হয়তো 3 ঘন্টা পরে আবার একটু লাইট স্ন্যাক্স খেলো, দুপুরে লাঞ্চ করবে, আবার বিকালে একটা কিছু খাবে, তারপর রাতে খাবে, ঘুমের আগে একটা কিছু খেয়ে নেবে। তো এখানে আমি প্রথমেই বলেছি যে প্রোটিন জাতীয় খাবার, এটা কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, তার হাড় গঠন, দাঁত গঠন, সমস্ত কিছু অর্গানিজমের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আবার কিছু ওমেগা ফ্রি ফ্যাট আছে, যেমন আমাদের ছোট মাছের মধ্যে যে তেল থাকে, সামুদ্রিক মাছের যে তেল থাকে, সেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ডিএইচএ আছে। তো এগুলো কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব দরকার, তার হাড় গঠনের জন্য, তার স্কিন গঠনের জন্য, দাঁত গঠনের জন্য খুবই দরকার, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার। কাজেই প্রথম 3 মাস কিন্তু আমাদের মায়েদের অনেক সময় বমি থাকে, তারা খেতে পারে না। তাদের জন্য আমরা বলে থাকি যে তার খেতে হবে খাবারটা সুষম খাবার, অল্প অল্প করে
মানে অনেকবার খেতে হবে। এবং এই খাবারগুলোতে যাতে তার ইমোশনাল খাবার খেলে হবে না। বাইরে যে আমি খুব পাস্তা খেয়ে আসলাম, আমি রিচ ফুড খেয়ে আসলাম, সেটা কিন্তু বাচ্চার নিউট্রিশন হবে না। ঘরে তৈরি খাবার, সুস্থ খাবার সেটাই কিন্তু তাকে খেতে হবে এবং তাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রত্যেকটা উপাদান আছে কিনা। বিশেষ করে যখন ফার্স্ট ট্রাইমেস্টারে তাদের খুব বমি হয়, তাদেরকে আমরা বলে থাকি যে মানে সকাল থেকে শুরু করে অল্প, অল্প করে অনেকবার খাবে। যে সমস্ত খাবারগুলো তাদের বমি হচ্ছে সেগুলোকে এভয়েড করা এবং মানে প্রয়োজনে খাবারের আগে আমরা বলে থাকি যে আমরা একটু অ্যান্টিবায়োটিক টাইপের মেডিসিন দিয়ে থাকি। যেটা খেলে হয়তো তার বমিটা অনেকটাই কমে যায়। প্রয়োজনে সেটাও খেয়ে নেবে। কিন্তু তাকে খাবারটা কিন্তু রাখতে হবে। সকালে আমরা অনেক সময় বলে থাকি যে সকালে একটু ড্রাই ফ্রুট খাবে, টোস্ট, বিস্কিট, ক্র্যাকার্স, খেজুর এগুলো খেলে কিন্তু সকালে বমির টেন্ডেন্সিটা অনেক কমে যায়। আ আর অনেক সময় রাতেও অনেকেই বলে যে আমি ঘুমাতে পারি না। রাতের বেলা কিন্তু তাকে এই যে দীর্ঘ সময় যেটা মানে তার রেস্ট করতে হয়, তখন কিন্তু বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সে সময় কিন্তু রাতের বেলা ঘুমের আগে একটা কিছু শর্ট কিছু হয়তো স্ন্যাকস, দুধ, কেক একটা কিছু কিন্তু খেয়ে নিতে হয়। তো এভাবে যদি একটি মা সমস্ত কিছু সুষম খাবার খায়, তাহলে কিন্তু তার আ ওজনটা যেটা পরিমিত বাড়তে হবে, যেটা আমরা বলে থাকি 10 থেকে 12 কেজি, সেটা কিন্তু সে গেইন করতে পারে। কখনোই কিন্তু অতিরিক্ত ওজন আমাদের কাম্য নয়। যারা নাকি অনেক বেশি ওয়েট গেইন করছে প্রেগন্যান্সি, তাদের কিন্তু একটা হাইপারটেনশন হওয়ার রিস্ক থাকে। অনেকেই দেখা যায় যে প্রেগন্যান্সিতে এত বেশি খাওয়া-দাওয়া করছে, সারাদিন শুয়ে বসে থাকছে, তাদের ওয়েট অনেক বেশি বেড়ে যাচ্ছে। হয়তো 20 কেজি মানে মোর দেন 20 কেজি বেড়ে যাচ্ছে। তাদের কিন্তু এই হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুটো হওয়ারই পসিবিলিটি থাকে। তো আমি সেটাই বলব যে আপনারা খাবারের ব্যাপারে মানে অবশ্যই সতর্ক থাকবেন। আর কিছু, কিছু খাবার কিন্তু প্রেগন্যান্সিতে এভয়েড করতে হয়। যেমন আগেই বলেছি অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, বাহিরের খাবার, কাঁচা খাবার। যেমন কাঁচা মাংস হয়তো আমরা অনেক সময় কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস, অর্ধ কাঁচা ডিম, হ্যাঁ? এগুলা যাতে আমরা রাখি। তারপর হচ্ছে আ আ আর কিছু, কিছু বদঅভ্যাস যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। যদিও আমাদের দেশে এগুলোর প্রবণতা নেই। যেমন মেয়েরা যারা স্মোকিং করছে, যাদের অ্যালকোহল খাওয়ার অভ্যাস আছে, এগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিট করতে হবে। এটা কিন্তু প্রেগন্যান্সিতে কিছুতেই অ্যালাউড না। ইভেন যাদের হাসব্যান্ডরা স্মোকিং করছে, তাদেরও কিন্তু আমরা বলছি যে অন্তত আপনার প্রেগন্যান্সি পিরিয়ডে আপনার ওয়াইফের সামনে কিন্তু স্মোকিংটা করা যাবে না। ইনডিরেক্ট স্মোকিং এরও কিন্তু মায়ের বাচ্চার প্রতি একটা এফেক্ট হতে পারে। কাজেই আমি সেটাই বলব যে পরিমিত সুস্থ খাবার আপনারা প্রেগন্যান্সিতে খাবে এবং প্রয়োজনে ভিটামিন, আয়রন, ভিটামিন ডি, ক্যালসিয়াম যেটা প্রয়োজন নিতে হয় সেটা নিবে। এইভাবে যদি তার পুরো প্রেগন্যান্সির সময় থাকে, তাহলে দেখা যাবে যে তার ওজনটা পরিমিত বাড়বে, তার হিমোগ্লোবিনের পরিমাণ পর্যাপ্ত সাফিসিয়েন্ট থাকবে, তার ডায়াবেটিসের মতো যেটা মেডিকেল ডিজিজ যেটার অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে প্রেগন্যান্সিতে সেটাও হবে না এবং নিজে সুস্থ থেকে হয়তো আ একটা সুস্থ বেবি দিতে পারবে এবং অনেক মায়েদের যেটা কাম্য থাকে যে, "ম্যাডাম আমি নরমাল ডেলিভারি চাই।" তো সবকিছু যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু তার নরমাল ডেলিভারি হওয়ার একটা পসিবিলিটি থাকে। আ এভাবেই আমি মনে করি যে প্রেগন্যান্সির ১ম থেকে আ তারা প্ল্যান করবে এবং এখানে আমি বলব যে পরিবারের অন্য সদস্যরা যারা আছে স্পেশালি তার হাসব্যান্ড, যে বাড়িতে মেয়েটি থাকছে তার সেই বাড়ির বাবা-মা বা শ্বশুর-শাশুড়ি তাদেরও সাপোর্ট আছে। একটি মাকে সবকিছু খাবার-দাবারে তাকে হেল্প করার জন্য, তাকে উৎসাহিত করার জন্য। তো আশা করি এই উম এভাবে যদি একটি মা নিজে চলে, তাহলে উনি নিজে সুস্থ থাকতে পারবে। তার একটি সুস্থ বেবি প্রসব করতে পারবে। ধন্যবাদ।